হ্যালো স্টুডেন্টস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আরো একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকের ক্লাসে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব তা হলো আকবরের রাজপুত নীতির ফলাফল নিয়ে। তো এর আগে আমরা আকবরের রাজপুত নীতি নিয়ে আলোচনা করেছি। তোমরা যারা ভিডিওটি দেখোনি তোমরা কিন্তু অবশ্যই প্লেলিস্টে গিয়ে ভিডিওটি দেখে নিতে পারো। তো আজকের ক্লাসে আমরা আলোচনা করব আকবরের রাজপুত নীতির ফলাফল নিয়ে। তো চলো দেরি না করে আমরা আজকের আলোচনা শুরু করি। তো আকবরের রাজপুত নীতির ফলাফলের ক্ষেত্রে বলা যায় প্রথমতম যে আকবরের এই বিচক্ষণতা ও দূরদর্শিতার ফলস্বরূপ রাজপুতরা ধীরে ধীরে শত্রু থেকে মুঘলদের পরম মিত্রে পরিণত হয়, ঠিক আছে, এবং এক সময় মুঘল সাম্রাজ্যের অন্যতম শক্তিশালী স্তম্ভে পরিণত হয়। তো একেবারে সূচনা পর্ব থেকেই এই যে রাজপুতরা ছিল, রাজপুতরা মুঘলদের কিন্তু প্রতিদ্বন্দ্বী ছিল বা শত্রু ছিল, কিন্তু আকবরের এই নীতির ফলে সেই শত্রু থেকে তারা কিন্তু মিত্রে পরিণত হয়ে যায়, ঠিক আছে, এবং ধীরে ধীরে তারা কিন্তু এক শক্তিশালী স্তম্ভে পরিণত হয়ে যায় মুঘল সাম্রাজ্যে, ঠিক আছে। তারপরে দ্বিতীয় স্তম্ভের ক্ষেত্রে বলা যায় যে উত্তর পশ্চিম ভারতের সীমান্ত রক্ষা এবং মুঘলদের সাম্রাজ্য সম্প্রসারণের জন্য রাজপুতদের সাহায্য পরবর্তীকালে অনেক সুফল হয়েছিল। তো দেখা যায় যে উত্তর পশ্চিম ভারত থেকেই কিন্তু বেশ কয়েকবার বা বারবার কিন্তু আক্রমণ ঘটতো ভারতবর্ষে, কিন্তু সেই উত্তর পশ্চিম সীমান্তকে রক্ষা করার জন্য এবং বলা যায় যে ভারতের যে অন্যান্য স্থানগুলি ছিল, তো মুঘলদের ভারতবর্ষের সেই অন্যান্য স্থানগুলিতে বিজয় প্রাপ্তির জন্য বা মুঘল সাম্রাজ্যের বিস্তারের জন্য এই রাজপুতরা কিন্তু যথেষ্ট সাহায্য প্রদান করেছিল। সুতরাং বলা যায় যে আকবরের এই রাজপুত নীতির ফলে মুঘল সাম্রাজ্যের কিন্তু সম্প্রসারণও ঘটেছিল। কেননা এক অন্যতম শক্তিশালী প্রতিদ্বন্দ্বী যদি রাজপুতরা রয়ে যেত তাহলে তাদের সঙ্গে যুদ্ধক্ষেত্রে লিপ্ত থাকতে হতো মুঘলদের এবং এর ফলে বেশ ক্ষতি হতো মুঘল সাম্রাজ্যের। কিন্তু যেহেতু এক শক্তিশালী প্রতিদ্বন্দ্বী শক্তি মিত্রতার সম্পর্কে আবদ্ধ হয়ে গেছে, তাহলে তাদের সঙ্গে আর সংঘাতে লিপ্ত হতে হবে না এবং এর ফলে তারা কিন্তু অন্য কাজে মনোযোগ দিতে পারবে। সুতরাং রাজপুতদের মিত্রতায় পরিণত হয়ে যাওয়ার ফলে মুঘল সাম্রাজ্য কিন্তু যথেষ্ট লাভবান হয়েছিল। তারপরে তৃতীয় স্তম্ভের ক্ষেত্রে বলা যায় যে স্বজাতীয় লোভী স্বার্থপর ভাগ্যান্বেষী সেনাপতি ও অমরাবহদের প্রতিদ্বন্দ্বী শক্তি হিসেবে রাজপুতদের নিযুক্ত করে শাসন ক্ষমতায় তিনি ভারসাম্য রক্ষা করতে পেরেছিলেন, ঠিক আছে। তো মুঘল সাম্রাজ্যের বিশেষত রাজদরবারে যে স্বজাতীয় প্রতিদ্বন্দ্বীরা ছিল বা প্রতিনিধিরা ছিল তারা ছিল কিন্তু একেবারে লোভী স্বার্থপর, ঠিক আছে, এবং ভাগ্যান্বেষী। কিন্তু তাদের স্থানে যখন রাজপুতদের নিয়োগ করা শুরু হয়ে যায়, রাজপুতরা কিন্তু তেমন ছিল না, যার ফলে শাসন ক্ষমতাও কিন্তু বা শাসন ব্যবস্থাও যথেষ্ট শক্তিশালী হয়ে ওঠে। তারপরে চতুর্থ স্তম্ভের ক্ষেত্রে বলা যায় যে রাজপুতানায় মুঘল আধিপত্যই পরোক্ষ গুজরাটে মুঘল বিস্তৃতির সহায়ক হয়েছিল, যার ফলে মুঘল ভারতের অর্থনীতিও সুদৃঢ় হয়েছিল। তো গুজরাট ছিল কিন্তু আর্থিক দিক থেকে যথেষ্ট স্বচ্ছ, ঠিক আছে। তো এই যে রাজপুতানার সঙ্গে বা রাজপুতানার সাহায্যেই তারা মুঘল সাম্রাজ্য কিন্তু গুজরাটেও বিস্তৃত হয়েছিল, ঠিক আছে। সুতরাং এই যে রাজপুত নীতি ছিল কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ। তারপরে পঞ্চম স্তম্ভের ক্ষেত্রে বলা হয়েছে যে রাজপুতদের ক্ষেত্রেও এই মৈত্রী বন্ধন সহায়ক হয়েছিল। এর ফলে বহু রাজপুত নিজ প্রতিভা অনুযায়ী গুরুত্বপূর্ণ সামরিক ও প্রশাসনিক পদ লাভ করেছিলেন। তো কেবলমাত্র মুঘল সাম্রাজ্যেই লাভবান হয়নি, তার পাশাপাশি রাজপুতানারাও বা রাজপুত যে জাতি ছিল তারাও হচ্ছে যে লাভবান হয়েছিল। যেমন প্রথম স্তম্ভের ক্ষেত্রে বলা হয়েছে যে বহু রাজপুতরা নিজ প্রতিভা অনুযায়ী তারা কিন্তু সামরিক হোক বা প্রশাসনিক কাজ হোক সেখানে কিন্তু একাধিক পদ লাভ করেছিল। তারপরে বলা হয়েছে যে রাজপুতদের ক্ষেত্রেও এটা সেম একই, ঠিক আছে। তারপরে বলা হয়েছে যে রাজপুতানায় রাজপুতদের শাসন বহাল থাকা কিন্তু সম্ভব হয়েছিল। যেমন যদি বিরোধী শক্তি হতো এবং তারা যদি সংঘাতে লিপ্ত হতো, তাহলে বলা যায় যে এক সময় পর যদি মুঘলরা সেই অঞ্চলের
বিজয় প্রাপ্ত হতো তাহলে কিন্তু রাজপুতানাই মুঘল সাম্রাজ্য বা মুঘলরাই শাসন করতো। কিন্তু যেহেতু মিত্রতার সম্পর্কে আবদ্ধ হয়েছে তাহলে রাজপুতানায় রাজপুতরাই কিন্তু শাসন করার দায়িত্ব বা তাদেরই যে শাসন সেই শাসন কিন্তু বহাল থাকে, ঠিক আছে, তাদেরকে হটিয়ে দেওয়া সম্ভব হয়নি। সুতরাং বলা হয়েছে যে এই যে রাজপুত নীতি, তার এই রাজপুত নীতির ফলে একদিকে যেমন মুঘল সাম্রাজ্যের লাভবান হয়েছিল তেমনি কিন্তু রাজপুতানারাও লাভবান হয়েছিল। তো পরিশেষে বলা হয়েছে যে আকবরের এই রাজপুত নীতি সম্পর্কে ঐতিহাসিক ডক্টর বেনি প্রসাদ মন্তব্য করেছেন যে এই নীতি ভারতবর্ষের রাজনীতিতে এক নতুন যুগে অবতারণা করেন। সুতরাং বলা হয়েছে যে আকবরের এই যে রাজপুত নীতি, তার রাজপুত নীতি ছিল কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ। তো স্টুডেন্টস, এই ছিল আজকের আমার আলোচনার বিষয়। ক্লাসটি শেষ করার পূর্বে তোমাদের একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন দিয়ে রাখি যে তোমরা যারা ভাবছো তোমরা এই সেমিস্টারে আমাদের সাথে অনলাইনে যুক্ত হবে, ক্লাস করবে, তোমরা কিন্তু এই দুটো নাম্বারের মধ্যে যে কোনো একটিতে যোগাযোগ করে আমাদের সাথে যুক্ত হতে পারো। এছাড়া তোমাদের কোর্স ফিটা বলে রাখি যে তোমরা যারা 5th সেমিস্টারে রয়েছে তোমাদের জন্য যে কোর্স ফিটা রাখা হয়েছে সেটা রাখা হয়েছে কেবলমাত্র 599 রুপিস। তো এই 599 রুপিস তোমাদের কিন্তু বারবার পে করতে হবে না, কেবলমাত্র একবার পে করার মাধ্যমে তোমরা কিন্তু তোমাদের যে পুরো 6 মাসের কোর্সটা রয়েছে সেটা কিন্তু আমাদের কাছ থেকে একবারেই পারচেস করে নিতে পারবে। তো আজকের ক্লাস এতটাই, তোমাদের সাথে দেখা হবে পরবর্তী ক্লাসে। ততক্ষণ তোমরা সকলেই ভালো থাকো, সুস্থ থাকো। থ্যাংক ইউ।